দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি আমাদের অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমরা আজকে আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি পেয়েছি। আমাদের সাথে আছেন অধ্যাপক জাহাঙ্গীর আলম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কোষাধ্যক্ষ হিসেবে আছেন এবং একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন। এবং আমার সাথে আছেন মাহিউল কাদির, তিনি কান্ট্রি ডিরেক্টর বেটার উইথ ওয়াটার বাংলাদেশের। তিনি একই সাথে বাংলাদেশের যে সামাজিক ব্যবসা আছে সেটার সাথে সরাসরি যুক্ত আছেন। আপনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আমরা একটা ছোট প্রতিবেদন বাংলাদেশ টেলিভিশনে দেখে নেব, তারপরে আমরা আলোচনা শুরু করব। সামাজিক ব্যবসা শব্দবন্ধটি যেন এক ধরনের দ্বন্দ্ব। সামাজিক শব্দটি সাধারণত মানুষের কল্যাণ, মানবতার ও সেবার প্রতীক। অন্যদিকে ব্যবসা মানে মুনাফা অর্জন, ব্যক্তিগত স্বার্থ এবং বাজার কেন্দ্রিক চিন্তাভাবনা। একদিকে নিঃস্বার্থ সেবা, অন্যদিকে লাভের হিসাব। এই দুই বিপরীত ধারণার সংমিশ্রণকে স্ববিরোধী মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এই শব্দযুগল যখন এক হয় তখন তারা বিপরীত ধারার সংযোগস্থলে দাঁড়িয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করে। এটি ব্যবসার সাধারণ ধারণা বা কাঠামোকে ব্যবহার করে আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করে, কিন্তু লক্ষ্য থাকে সামাজিক সমস্যার সমাধান। এক কথায় কনভেনশনাল বিজনেস মডেলে সমাজের সমস্যা দূরীকরণ কিংবা দারিদ্র্য বিমোচন প্রধানতম উদ্দেশ্য নয়, বরং এক ধরনের বাই প্রোডাক্ট। অন্যদিকে সামাজিক ব্যবসা মডেলে সামাজিক কল্যাণেই হলো মূল উদ্দেশ্য, অর্থাৎ এটি ব্যবসার মতো পরিচালিত হলেও উদ্দেশ্য থাকে সমাজের উন্নয়ন, মুনাফা নয়। মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার ধারণাটি প্রস্তাবের পর 2006 সালে গ্রামীণ ড্যানন ফুডস এবং 2008 সালে গ্রামীণ ভিওলিয়া ওয়াটারের মতো প্রকল্প চালু করেন। এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য ছিল যথাক্রমে অপুষ্টি দূর করা এবং আর্সেনিক সমস্যার সমাধান আর্সেনিক মুক্ত পানি সরবরাহের মাধ্যমে। অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও ধারণাটি বাংলাদেশে একটি নতুন মাইলফলক সৃষ্টি করে। ধারণা করা যায় সেই সময় যদি সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হতো তাহলে হয়তো এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা যেত। সামাজিক ব্যবসা মডেলের ধারণাকে সব উদ্যোক্তার কাছে পৌঁছে দিতে সরকারের ভূমিকার কোনো বিকল্প নেই। স্বাস্থ্য খাতে সামাজিক ব্যবসা মডেল ফলপ্রসূ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে পারে, যেমন আইনগত স্বীকৃতি প্রদান, আর্থিক প্রণোদনা, কর ছাড়া অনুদান ভর্তুকি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি গঠন এবং বৈদেশিক সাহায্যকে সামাজিক ব্যবসার সঙ্গে সংযুক্ত করা। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। প্রফেসর জাহাঙ্গীর, একটু যদি আমাদের দর্শকের জন্য বুঝিয়ে বলেন যে সামাজিক ব্যবসাটা কি এবং এটা কিভাবে ভিন্ন সাধারণ ব্যবসার চাইতে আর কি, নাকি এটা যে আমাদের তো অনেকদিন ধরে আমরা বিভিন্ন এনজিও কার্যক্রম দেখছি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম দেখছি, এই সামাজিক ব্যবসা কনসেপ্টটা কিভাবে ভিন্ন? আমরা 250 বছর আগে অ্যাডাম স্মিথের মাধ্যমে মডার্ন যে ক্যাপিটালিজম সেটা আমরা পেয়েছি এবং সেখানে বলা হয় যে আমরা প্রত্যেকে যদি নিজের চেষ্টা নিজের লাভের জন্য যদি আমরা কাজ করি তাহলে সোসাইটি অ্যাজ এ হোল সে লাভবান হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি যে এই পৃথিবীতে এখন যে বৈষম্যের মাত্রা যেরকম, ইনইকুয়ালিটির মাত্রা যেরকম, সেই ইনইকুয়ালিটির কারণে আমরা বুঝতে পারি যে মার্কেট যেভাবে চলার কথা ছিল, মার্কেটে সবাই ইকুয়াল বেনিফিটেড হয় না। ক্যাপিটালিজম যেভাবে কাজ করার কথা ছিল সেটা করে না। ফর এক্সাম্পল আমি দিতে পারি, এখন যদি আপনি বৈষম্যের মাত্রাটা বুঝতে চান তাহলে দেখবেন যে সারা পৃথিবীর টপ 1%-এর টোটাল যে নেটওয়ার্থ সেটা হচ্ছে বাকি 99%-এর নেটওয়ার্থের চেয়ে বেশি। তো তার হচ্ছে মার্কেটটা সবার জন্য ইকুয়ালি কাজ করে না। সব মানে আমাদের যদি 100টা লোক থাকতো, একজনের কাছে যা সম্পদ আছে বাকি 99 জনের কাছেও সেই সম্পদ নাই। মাত্র 26 জন মানুষের টোটাল যে নেটওয়ার্থ সেটা হচ্ছে সারা পৃথিবীর 50% মানুষের চেয়ে বেশি, সবচাইতে ধনী 26 জনের। তো তার মানে হচ্ছে যে ক্যাপিটালিজম কাজ করছে না। তো সেই দিক থেকেই প্রফেসর ইউনুস যেটা বললেন
যেহেতু মার্কেটটা এভাবে কাজ করছে না, তাহলে আমাদেরকে সোশ্যাল বিজনেসে যেতে হবে। কারণ হচ্ছে যে কেন মার্কেট কাজ করছে, যে প্রফিট মোটিভটা আসলে মানুষকে ডিরেইল করে ফেলছে, মার্কেটটাকে ডিস্টর্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে উনি সোশ্যাল বিজনেসের কনসেপ্টটা নিয়ে আসলেন। উনি বলছেন সোশ্যাল বিজনেসটা হবে এমন একটা ব্যবসা, সেটা নর্মাল ব্যবসার মতোই হবে, ইকোনমিক্যালি সাস্টেনেবল হবে। ইন এডিশন এই ব্যবসাটা অন্য ব্যবসার থেকে কীভাবে পার্থক্য হবে, যে এই ব্যবসায় যে প্রফিটটা হবে সেই প্রফিটটা মালিকরা নিয়ে যাবে না, সেটা ব্যবসায় থাকবে এবং ব্যবসার উন্নতিতে এক্সপানশনে সেটা ব্যবহৃত বিনিয়োগ হবে। হ্যাঁ, মানে সাধারণভাবে পুঁজি মানে যারা, আমি যদি বলি যারা লাভের জন্য ব্যবসা করেন তারাও হয়তো পুনর্বিনিয়োগ করেন, কিন্তু পার্থক্যটা হলো যে সামাজিক ব্যবসায় পুরো লাভটাই আবার পুনর্বিনিয়োগ। এক্স্যাক্টলি সেটাই বিনিয়োগ হবে। যেমন হচ্ছে যে নর্মাল ব্যবসায় একজন মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে যে কতটুকু পুনর্বিনিয়োগ হবে। সে ইচ্ছা করলেও পারে, ইচ্ছা করলে পুরোটাই বিনিয়োগ করতে পারে, অথবা পার্শিয়ালি করতে পারে, অথবা না করলেও পারে। কিন্তু সোশ্যাল বিজনেসের বাধ্যতামূলকভাবে যে ওই প্রফিটটা ব্যবসার এক্সপেনশনে ব্যবহৃত হয়। তাহলে এইটার অর্থ কি এরকম যে এটার আসলে কোনো মালিকই থাকবে না? না, মালিক আছে। সে মালিক কিন্তু এই প্রফিট ছাড়া বাকি সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। উনি বেতন নিতে পারবেন, সেখান থেকে উনি যে আদার ফ্যাসিলিটিস, বাড়ি ভাড়া, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, সব ধরনের ফ্যাসিলিটি দিতে পারবেন, অ্যাকসেপ্ট টেকিং দ্য প্রফিট ফ্রম দ্য বিজনেস। আচ্ছা, সুতরাং তিনি যদি নিজেই ওই ব্যবসাটা পরিচালনা করেন, ওই ব্যবসা পরিচালনার অংশ হিসেবে তিনি যেই সুযোগ সুবিধা, বেতন থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা অন্য কেউ যেমন পেতেন, একজন এমডির মতন করে, আমরা যে বলি ম্যানেজিং ডাইরেক্টরের মতন হয়তো ব্যবস্থাপনা পরিচালকের মতো পাবেন, কিন্তু তিনি মালিক হিসেবে সেই লাভটা রাতারাতি তুলে নিয়ে যেতে পারবেন না। এবং এই জায়গার ক্ষেত্রে আমি যদি বলি যে বিশ্বব্যাপী যদি দেখেন, এই ধরনের উদাহরণটা এখন কতখানি কমন আছে, যদি আমাদেরকে একটু বলেন। কমন হচ্ছে যে আপনি যদি বলেন পার্সেন্টেজ জায়গায় এটা হয়তো খুব বেশি এখনও হয়নি, কিন্তু সারা বিশ্বে মোটামুটি এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে, লোকজনে এই কনসেপ্টের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে এবং অনেক বিজনেস ভেঞ্চার তৈরি হচ্ছে। যেমন আপনি ইউনুস সেন্টারের নেতৃত্বে সারা বিশ্বের প্রায় মানে অনেক দেশেই এখন সোশ্যাল বিজনেস ক্লাব তৈরি হয়েছে, ঠিক আছে। তারপর আপনি জানেন প্রফেসর ইউনুসের আরেকটা কনসেপ্ট আছে 3-0 কনসেপ্ট, সেই 3-0 রিলেটেড যে ক্লাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তার মানে মানুষজন বুঝতে পারছে যে না, সোশ্যাল বিজনেস যে কনসেপ্টটা প্রফেসর ইউনুস কয়েন করেছেন সেটার গুরুত্ব আছে, এবং সেই গুরুত্ব বুঝেই কিন্তু আস্তে আস্তে এটা জনপ্রিয়তা পাচ্ছে। যেমন আমাদের দেশে আপনার গ্রামীণ ড্যানোন যে একটা অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে গিয়ে পুষ্টি দই তৈরি করেন, তারা এই ব্যবসাটা করেন। আপনি জানেন যে পুরো এন্টায়ার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফ্যামিলিতে যত ধরনের এন্টারপ্রাইজ আছে সব এন্টারপ্রাইজ, সব সামাজিক ব্যবসা। আমি আপনার সাথে আলোচনায় ফিরবো। মাহিরুল কাদির, আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের সামাজিক ব্যবসা কি মানে এখন কতখানি বিস্তৃতভাবে আছে বা কি ধরনের আছে? আপনি নিজেও যুক্ত আছেন, আপনি যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সামাজিক ব্যবসাটা কতখানি প্রসার পেয়েছে, কোন কোন জায়গায় আছে, এটা যদি একটু প্রথমে বলেন। বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি, যে বাংলাদেশে এখনও সামাজিক ব্যবসাটাকে ওইভাবে মানে জনগণের কাছে গ্রহণযোগ্য পর্যায়ে আসেনি। যদি আপনাকে আমি বলি সামাজিক ব্যবসা, এই দুটো শব্দের মধ্যে দুটো জিনিস আপনি দেখবেন। সামাজিক, যখন সামাজিক কথা বলা হয় তখন জনগণ বা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয় যে এখানে কিছু উন্নয়নমূলক কাজ হবে, কিছু অনুদান নির্ভর কাজ হবে। আবার যখন ব্যবসার কথা বলা হয় তখন কিন্তু মনে করে যে এখানে কিছু মুনাফা থাকবে। তাই এই সামাজিক ব্যবসাটা আসলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে যে সামাজিক ব্যবসাটা আসলে কি। তো এই ব্যবসাটাকে আসলে আমরা সকলেই জানি যে সামাজিক ব্যবসা এটা নতুন কিছু নয়, এটা দীর্ঘদিন ধরে আসছে। কিন্তু এটা মানুষের মধ্যে গ্রহণযোগ্য হিসেবে তোলার জন্য যে প্রসেসটা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা প্রথম দেখি যে 2006 সালে উনি যখন গ্রামীণ ডানন যে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি আমন্ত্রণ করেন এবং জয়েন্ট ভেঞ্চার শুরু করেন, এবং তারপরে উনি 2008 সালে গ্রামীণ ভিওলিয়া যে পানির একটি প্রকল্প দাউদকান্দিতে শুরু করেন। সেখান থেকে কিন্তু আসলে যাত্রাটা শুরু হয়। কিন্তু কিছু সমস্যার কারণে আসলে এইটা এখন পর্যন্ত ওইভাবে যে জনগণের কাছে যে সামাজিক ব্যবসা একটা পরিকাঠামো পাবে এবং সেই বিষয়টা এখনও আসেনি। এবং আমরা জানি যে সামাজিক ব্যবসার মধ্যে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ধরনের রেগুলেটরি বোর্ড নেই।
যে সেখান থেকে অনুমোদন নিতে হবে এবং সেখানে কিছু মনিটরিং ব্যবস্থা থাকবে। সেটা যদি নাও থাকে, বাংলাদেশে তো সামাজিক ব্যবসা হচ্ছে এবং কিছুটা প্রসার পেয়েছে। কোন কোন সেক্টরের জন্য বা কোন প্রেক্ষিতে গিয়ে সামাজিক ব্যবসাটা, কারণ আমরা সামাজিকভাবে আপনি যেটা বললেন যে মুনাফার জন্য নয়, আমরা বলি নট ফর প্রফিট, এই ধরনের আমরা সাধারণ ভাষায় বলি এনজিও কার্যক্রম আছে অনেক ধরনের সামাজিক। আবার আর একটা বড় আছে হলো যে যেখানে ব্যবসায়িকভাবে মুনাফার জন্য করা হয়। কিন্তু সামাজিক ব্যবসাটা বাংলাদেশের কোন ধরনের খাতের ক্ষেত্রে এখন মানে প্রচলনটা হয়েছে? বাংলাদেশে এখন পর্যন্ত সামাজিক ব্যবসাটা যদি আমি বলি যে 10% সামাজিক ব্যবসা প্রচলিত আছে এবং সেটা এনজিওতে যারা কার্যক্রম করতেছে তারা এই ব্যবসাটা পরিচালনা করে। উদাহরণস্বরূপ আমি আবার গ্রামীণ ব্যাংকের কাছে যাচ্ছি। গ্রামীণ ব্যাংক এটা একটা সামাজিক ব্যবসা এবং গ্রামীণ ব্যাংকের যেহেতু প্রফিটটা সামাজিক খাতেই ব্যবহার করা হচ্ছে, আমরা হয়তো সকলেই জানি গ্রামীণ ব্যাংক শুরু হয়েছে ক্ষুদ্র ঋণ দিয়ে, এবং এই ক্ষুদ্র ঋণের যে লভ্যাংশটা সেটা কিন্তু কোনো ব্যক্তির পকেটে যাচ্ছে না, সেটা সমাজের যেমন শিক্ষা, স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এই সমাধানগুলোর জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। গ্রামীণের বাইরে কারা এটার প্রসারটা কতখানি আছে? আমরা দেখি বাংলাদেশে আসলে যে সামাজিক ব্যবসাটা আসলে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষিক্ষেত্রে দেখতেছি এই কনসেপ্টটা আসতেছে। আমরা সকলেই জানি যে একসময় এখন কৃষিক্ষেত্রে আমরা রাসায়নিক সারের প্রবণতা বেড়ে গেছে এবং আমাদের কৃষকরা জানে না কিভাবে আসলে কত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে এই ফসল উৎপাদন করতে হবে, এবং যে ক্ষেত্রে আমাদের খাদ্যের গুণাগুণ থাকছে না। সেক্ষেত্রে আমরা আই ফার্মারের উল্লেখ করতে পারি। তারা কিন্তু সামাজিক ব্যবসার মাধ্যমেই এই কৃষিতে একটা রেভলিউশন আনার চেষ্টা করতেছে। তারা অর্গানিক ফুড এবং জৈব সার ব্যবহারের করতেছে। আমরা যদি আবার দেখি যে বাংলাদেশে আরেকটি জাগো ফাউন্ডেশন আমরা উল্লেখ করতে পারি, তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে কাজ করতেছে সামাজিক ব্যবসার হিসাবে। এবং আমরা যদি হেলথের ক্ষেত্রে চিন্তা করে থাকি, আমরা অবশ্যই ব্র্যাক হেলথ প্রোগ্রাম, বিভিন্ন খাতেই এটা আছে, মানে এটার কোনো যে নির্দিষ্ট খাতে হতে হবে, কোনো নির্দিষ্ট কাঠামোর ভিতরে হতে হবে, একটা বিশেষ গোষ্ঠীর জন্যই হতে হবে এমন কোনো বিষয়টা নাই। না, আমি আপনাকে আরেকটু বলি। ধরুন যারা সনাতনী ব্যবসা করতেছে, ধরেন অনেক কর্পোরেশন আছে, অনেক সনাতনী ব্যবসা বলতে আপনি বোঝাচ্ছেন যারা মানে সাধারণভাবে যে লাভের জন্য ব্যবসা যেটা করেন আর কি। আমরা ব্যবসাকে যে সফল হবে তার যদি একটা পরিমাপ বলি, ওই ব্যবসাটা যে পরিমাণ প্রফিট অর্জন করতে পারে। তো এই ব্যবসা যারা করে এই সেক্টরে, তারাও কিন্তু সামাজিক ব্যবসা করতে পারে। ধরুন আমি 100 টাকা আয় করলাম, প্রফিট করলাম, আমি এখন 20 টাকা সামাজিক ব্যবসার খাতে দিব, এবং এটা বিভিন্ন একটা ক্লাব তৈরি করে আমি করতে পারি। কারণ হচ্ছে আমার এই ব্যবসাটার উদ্দেশ্যটাই হচ্ছে সমাজে সমস্যা সমাধান করা, এবং এই ব্যবসাটা আমি এইভাবেই করব। আমি এখান থেকে শুধুমাত্র আমার যে মূলধন সেটা ফিরিয়ে নিয়ে আসবো, এবং যে লাভটা হবে ওই লাভটা আমি অন্য একটা সমাধানের জন্য ব্যয় করব। এটা যে কেউ করতে পারে, এটার জন্য কোনো বয়স লাগবে না, কোনো মানে নির্দিষ্ট কোনো সেক্টর লাগবে না। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা জানতে চাইবো যে সামাজিক ব্যবসার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আমরা প্রসার করতে পারি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা দেখছিলাম যে আমাদের দেশের সামাজিক ব্যবস্থার বর্তমান প্রেক্ষাপটটা কেমন আছে এবং এটার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলোকে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে আজকে আলোচনায় দুজন অতিথি আছেন। আমি তৌফিকুল ইসলাম খান আজ কথা বলছিলাম। আমাদের সাথে আছেন প্রফেসর জাহাঙ্গীর আলম এবং আমাদের সাথে আছেন মাহিউল কাদির। আমরা আলোচনা শুরু করছি। প্রফেসর জাহাঙ্গীর, আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা সাদা চোখে যারা দেখি যে অনেক এনজিও যারা ছিলেন, যারা সামাজিক বিভিন্ন কার্যক্রমের ভিতরে ছিলেন, তাদেরও কিছু এই ধরনের মানে ব্যবসায়িক কার্যক্রমের ভিতরে আছেন।
এবং তারা হয়তো যেই নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন বা ক্ষুদ্র ঋণ দিয়েছেন তাদের প্রোডাক্টগুলোকে বাইরে নিয়ে আসছেন। আরং একটা এখন বড় ব্র্যান্ড বাংলাদেশের, বা অন্যান্য অনেক এনজিওদের একই রকম ধরনের আসলে কার্যক্রম রয়েছে। আমরা সেই অর্থে যদি বলি যারা উৎপাদক এবং ভোক্তার মাঝখানের সাপ্লাই চেনে কাজ করছেন, অনেক ক্ষেত্রে ঋণ প্রদানের সাথে মালিকানার মতো আই ফার্মারের মতন প্রতিষ্ঠান এসছে। তো সেই অর্থে কি এইটা সামাজিক যেই এনজিওদের মানে ব্যবসায়িক কার্যক্রম আমরা চিন্তা করি, বা এক ধরনের ঠিক সরাসরি দান ভিত্তিক না কার্যক্রম চিন্তা করি, তার থেকে কি ভিন্ন রকম, নাকি এটা খুবই কাছাকাছি কনসেপ্ট এই দুটোর মধ্যে? সোশ্যাল বিজনেসকে মালিক কিন্তু আছে, আচ্ছা, মালিক আছে, এটা ইটস লাইক আদার নর্মাল বিজনেসেস, কিন্তু পার্থক্য হচ্ছে যে মালিক সব সুবিধাই ভোগ করবেন কিন্তু উনি প্রফিটটা নিয়ে নেবেন না, ঠিক আছে? একটা বড় জায়গা তার মানে তো হলো যে আমার যারা এখন প্রফিট মেকিং বিভিন্ন ভেঞ্চার আছেন তারা কি আস্তে আস্তে তাদের কোনো একটা বিনিয়োগকে সামাজিক বিনিয়োগের ভিতরে আনছেন? দেশের বাইরে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা দেখেছি, কারণ আপনি জানেন মানে করোনার আগ পর্যন্ত সারা বছর বা প্রতি বছর একটা প্রোগ্রাম হতো, গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট, ইউরোপে মূলত হতো। সেইখানে কিন্তু সারা পৃথিবী থেকে লোকজন আসতেন এবং তারা কিন্তু এসে তাদের ব্যবসাটা, যে সামাজিক ব্যবসা করছেন, তারা সেটা উপস্থাপন করতেন এবং এটা প্রচুর জনপ্রিয় ছিল এবং প্রচুর বিদেশি পার্টিসিপেন্ট, যেহেতু ইউরোপেই হতো এবং মোস্টলি কিন্তু ফরেন পার্টিসিপেন্ট ছিল, তারা কিন্তু এসে নতুন নতুন ভেঞ্চারের কথা বলতেন যে তারা এই ভেঞ্চারটা করছেন এবং প্রতি বছরই কিন্তু নতুন কিছু অ্যাগ্রিমেন্ট সাইন হতো এবং ইউনুস সেন্টারের সাথে MOU সাইন হতো এবং ইউরোপে ইউনুস সেন্টারের যে সিস্টার অর্গানাইজেশন আছে তাদের সাথে MOU সাইন হতো। তো সারা পৃথিবীতে কিন্তু করোনা আগ পর্যন্ত আমরা দেখেছি যে এটা যথেষ্ট সারা ফেল ছিল এবং অনেক গ্লোবাল লিডার্স কিন্তু ওই সামিটে এসেছেন। ধন্যবাদ। মাহিরুল কাদির, আপনার কাছে ফেরত আসছি। সমবায়ের যেই কাঠামোটা ছিল তার সাথে সামাজিক ব্যবসার যে কাঠামো, এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়, এবং এটা সত্যিকার অর্থে নীতি কাঠামোটা কেমন হওয়া উচিত, কারণ এটার সম্ভাবনাটা এখন বাড়ছে? আসলে সমবায় তো আমাদের এখানে বহুল প্রচলিত, যে সমবায় যারা ওখানে মানে একটা কমিউনিটিকে কেন্দ্র করে একটা গ্রুপ তৈরি করে সেখানে একটা ব্যবসা তৈরি হয়। কিন্তু আমরা সামাজিক ব্যবসার যে কথাটা বলছি, এটার এখন পর্যন্ত কোনো আমাদের কাছে স্বচ্ছ নেই যে আসলে আমরা কার কাছে দায়বদ্ধ। যেমন আমি বলতে পারি আমাদের সংস্থা যে আমরা যে সামাজিক ব্যবসা করি সেটার জন্য কিন্তু আমরা জয়েন্ট স্টকের কাছে রেজিস্ট্রেশন করেছি এবং আমরা কিন্তু একটা লিমিটেড কোম্পানি হিসেবে সেখানে নিবন্ধিত। আচ্ছা, ফলে একটা মানে লাভ করে এরকম কোম্পানি যেভাবে মানে অপারেট করছে যেই কাঠামোর ভেতরে, আপনারাও সেই কাঠামোর ভেতরেই আছেন। আপনি যদি একটু মানে বিস্তারিতভাবে আপনার যেই কার্যক্রমটা এটা যদি একটু বলেন। ওকে, আমরা মূলত আমাদের সংস্থার নাম হচ্ছে বেটার উইথ ওয়াটার, কিন্তু এটা যদি আমরা বলি লিগালি নাম হচ্ছে ওয়াটার অ্যান্ড লাইফ। এটা একটি ফ্রান্স ভিত্তিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। আমরা দুইটা ওয়ে কাজ করি। একটা হচ্ছে আমরা ডেভেলপমেন্ট কাজ করে থাকি, যেটাকে আমরা বলি NGO, এবং এটা আমরা NGO ব্যুরোর কাছে নিবন্ধিত। এবং আমরা যেহেতু সামাজিক ব্যবসার কাজ করে থাকি এবং বাংলাদেশে এখন পর্যন্ত সামাজিক ব্যবসার ওই রকম নির্দিষ্ট করে কোনো যেহেতু প্রতিষ্ঠান নেই যেখানে নিবন্ধিত হওয়া যায়, আমরা জয়েন্ট স্টকের কাছে আমরা নিবন্ধিত এবং আমরা লিমিটেড কোম্পানি হিসেবে কাজটা চালাচ্ছি। কিন্তু একটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা জয়েন্ট স্টকের কাছে নিবন্ধিত, তাহলে আমাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে আমাদের কোম্পানির। সামাজিক ব্যবসা বলতেছে আমরা কিন্তু ট্যাক্স, যেহেতু আমরা সমাজের উপকার করতেছি, মানে প্রফিট যেহেতু নিয়ে যাচ্ছি না, আমরা প্রফিট যেহেতু নিচ্ছি, যারা উদ্যোক্তা আছেন তারা আসলে এখান থেকে প্রফিটটা নিয়ে যাবেন না, ওনারা সমাজের ক্ষেত্রে ইয়া করবেন। কিন্তু আমরা এটাও মনে করি যে হ্যাঁ, আমরা ট্যাক্স দিব, সরকারকে তো চলতে হবে, আমরা দিব, এবং এটা আমাদের জন্য কোনো বাধা নেই। কারণ আমরা যেহেতু সমাজের উপকারের জন্য আমরা আমাদের কাজগুলো করতেছি এবং সেখান থেকে সরকার যদি উপকৃত হয় সেটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য। কিন্তু আমাদেরকে জানতে হবে যে আসলে আমরা কোন প্রতিষ্ঠানের কাছে যাব এবং সেটা কোন কাঠামোর মধ্যে আমরা এই ব্যবসাটা পরিচালনা করব, এবং আমাদের আসলে এখানে মনিটরিংটা কিভাবে হবে, এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার থাকা উচিত। সুতরাং আপনি বলছেন যে আমি যদি সত্যিকার অর্থে সামাজিক ব্যবসার একটা প্রসার করতে চাই, তাহলে কি আমার আলাদা একটা নীতি কাঠামোর দরকার রয়েছে? হ্যাঁ, আলাদা নীতি কাঠামো একটা দরকার হয়েছে এবং সেখানে একটা কিন্তু স্বচ্ছ একটা গাইডলাইন থাকতে হবে। আমি কোন সেক্টরে সামাজিক ব্যবসা করলে আমি কার কাছে জবাব দিই,
যেমন আমি ক্ষুদ্র ঋণের কথা বলি, যে ক্ষুদ্র ঋণ তো শুরুর দিকে এরকম একটা পরিকাঠামো ছিল না, এবং ক্ষুদ্র ঋণের এরকম ছিল না। পরবর্তীতে এমআরএ তৈরি হলো, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। যদি এরকম একটা সামাজিক ব্যবসার জন্য একটা অথরিটি তৈরি করা যায়, তাহলে হবে কি যে কিছু বিষয় আছে যে আমরা তাদের কাছ থেকে কিছু পরামর্শ পাবো, গাইডলাইন পাবো, এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান থাকে তখন একটা নেটওয়ার্ক তৈরি হয়। যখন একটা নেটওয়ার্ক তৈরি হয় তখন সেখানে কিন্তু অনেক ধরনের তথ্যের আদান প্রদান হয়, এবং হয়তো আমরা অনেকেই একই কাজ করতেছি কিন্তু কেউ কাউকে চিনতেছি না। তা এই ওভারল্যাপিংগুলো কিন্তু হবে না। এখন যে সামাজিক ব্যবসাগুলো যারা করছেন, আপনাদের যদি এখন কোন একটা নেটওয়ার্কের ভিতরে থাকেন, যারা করছেন তারা কি সাধারণভাবে ওই প্রফিট মেকিং যেই জায়গাটা, মানে যারা লাভজনকভাবে ব্যবসা করছিলেন তাদের থেকে এসেই বেশি করছেন, না যারা এনজিওর মতন সামাজিক কার্যক্রম করছিলেন তাদের দিক থেকে এই উদ্যোগটা বেশি দেখছেন? কোন জায়গাটায় উদ্যোগটা বেশি দেখতে পাচ্ছেন? আমরা যারা এনজিওতে যারা কাজ করি তাদের একটা ইয়ে থাকে যে আমরা সমাজের উন্নয়নের জন্য কাজ করব, এবং এই যে সমাজের উন্নয়ন করব, যারা এনজিওতে কাজ করে তারা কিন্তু আপনার অনুদান গ্রহণ করে কাজটা করে। সামাজিক ব্যবসা কিন্তু অনুদান গ্রহণ করে না। সামাজিক ব্যবসা সে তার অর্থটাকে বিনিয়োগ করে, বিনিয়োগ থেকে যে লব্ধ আয় আসে সেই আয়টাই কিন্তু তারা আবার পুনর্বিনিয়োগ করে। এটাই পার্থক্য। তো এই জন্যই যারা এনজিও থেকে আসে তারাই মূলত এই বিষয়টাকে সহজেই ধরতে পারে। প্রফেসর জাহাঙ্গীর, আমি আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, সেটা হলো যে যেই বিষয়টি মাহিল কাদির বললেন যে একটা আলাদা আমার রেগুলেটরি কাঠামো সামাজিক ব্যবসার প্রমোশনে আরো বেশি মানে সাহায্য করতে পারে কিনা। নর্মাল আমাদের যে কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে যে ব্যবসা হয় সেটা কিন্তু প্রফিট মেকিং, নর্মাল প্রফিট মেকিং বেঞ্চ, মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। তো এইটা দিয়ে কিন্তু সোশ্যাল বিজনেসকে রেগুলেট করা যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে ধরেন কেউ একজন বলল আমি সামাজিক ব্যবসা করছি এবং সে রেজিস্ট্রেশন নিল, তারপরে আইনগত নিয়ম অনুসারে সে কোনো প্রফিট নিতে পারবে না, কিন্তু যদি প্রফিট নিয়ে নেয় তখন তাকে কিন্তু আইনগতভাবে ধরার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? আর আমি মনে করি যেহেতু সামাজিক ঘোষণা দিলাম যে আমি সোশ্যাল ব্যবসা করব, সুতরাং আপনি হয়তো উৎসাহী হলেন ওই সেবাটা নিতে, কারণ এটা আবার মানুষের কাছে ফেরত যায়, অথবা দেখা গেল উনি প্রফিটটা নিয়ে নিচ্ছেন, অথবা সামাজিক ব্যবসার জন্য যে সুযোগ সুবিধা আছে, যেহেতু আলাদা সুযোগ সুবিধা পেতে, যেহেতু স্পেশাল ব্যবসা মানব কল্যাণে বেশি কাজে লাগবে, সেই সুযোগ সুবিধা নিয়ে ফেললেন। নেওয়ার পরে আপনি বললেন যে না, আমি তো আর এখন আর সোশ্যাল বিজনেস করব না, আমি নর্মাল ব্যবসার মতো চালাবো, তো তখন তাকে কিন্তু আইনগতভাবে কোনো মানে জবাবদিহিতার ভিতরে আনার কোনো সুযোগ থাকবে না। সুতরাং সেই জায়গাটা থাকলে হয়তো আরো বেশি আপনি ভাবছেন যে তাহলে আপনাকে আমি প্রফেসর ইউনূসের থেকেই একটা কোট করি। ওনাকে অনেক দিন সময় লেগেছে বাংলাদেশ ব্যাংকে কনভিন্স করতে যে নর্মাল যে ব্যাংকিং অ্যাক্ট আছে সেটা দিয়ে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন রেগুলেট করা যাবে না, এবং অনেক কাঠখড় পুড়িয়ে অনেক ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে উনি কিন্তু তাদেরকে রাজি করাতে পেরেছিলেন। একই ঘটনা কিন্তু সোশ্যাল বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য, যে এখনকার যে এক্সিস্টিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দিয়ে সোশ্যাল বিজনেস চালানো যাবে না, এই জন্য আমাদের আলাদা রেগুলেটরি ফ্রেমওয়ার্কে যেতে হবে অবশ্যই। নিশ্চয়ই আমরা আলোচনা আবার ফিরবো। অনেক ধন্যবাদ। আমরা দর্শক, আমরা আলোচনায় ফিরবো, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। জামাই আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়,
এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের বাংলাদেশের সামাজিক ব্যবসার কি পরিস্থিতি আছে এবং কি সম্ভাবনা আছে। আমি তৌফিকুল ইসলাম খান, আজ কথা বলছিলাম দুজন অতিথির সাথে। আমার সাথে আছেন প্রফেসর জাহাঙ্গীর আলম এবং মাহিউল কাদির। প্রফেসর জাহাঙ্গীর আলম, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি। একটু যদি আমাদেরকে বলেন যে ব্যক্তি খাতের আমরা দেখেছি যে সারা পৃথিবীতেই দু ধরনের ব্যক্তি খাত থাকে। একটা থাকে খুবই বড়, মানে প্রফিট তুলে করতে হবে, অনেক শোষণ করে অনেক প্রফিট করার একটা আগ্রহ, এবং থিওরিটিক্যালিও আমরা যারা অর্থনীতিবিদরা থাকি বলি যে ব্যবসার মূল উদ্দেশ্য হল প্রফিট ম্যাক্সিমাইজেশন। কিন্তু একই সাথে আমরা এক শ্রেণীর ব্যবসায়ী দেখি যে যারা অনেক বেশি, এখন আমরা বলি রেসপন্সিবল বিজনেসের কথা, একটা দায়িত্বশীল ভূমিকা রাখবে, এটা সামাজিকভাবে হোক, এটা পরিবেশগতভাবে হোক, এবং তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড আবার সেই সমাজকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন। বিপরীত প্রেক্ষাপটে সামাজিক ব্যবসা কিভাবে নিজেকে স্থাপন করবেন? একটা বিষয় মনে রাখবেন, সামাজিক ব্যবসা কিন্তু সিএসআর ব্যাকড ব্যবসার থেকে টোটালি ভিন্ন। প্রফেসর ইউনুস একটা কথা বলেন, চ্যারিটি ক্যানট ডু এনিথিং সাস্টেনেবলি। আপনি চ্যারিটি দিয়ে দীর্ঘমেয়াদে কিছু করতে পারবেন না, এটা উনি বিশ্বাস করেন। সেই কারণে সিএসআর ব্যাকড যেসব ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, এটা কিন্তু খুব ভালো সাকসেসফুল নজির কিন্তু খুব বেশি নাই। এবং ওই ব্যবসাগুলো সবগুলোই কিন্তু এনজিও স্টাইলেই চালানো হয়। এটা রেগুলার ব্যবসা, রেগুলার ব্যবসা। আর সোশ্যাল বিজনেস হচ্ছে রেগুলার বিজনেস। খালি বলা হচ্ছে যে এখানে প্রফিটটা নিয়ে যেতে পারবে না মালিক। কেন প্রফিটটা নিয়ে যেতে পারবে, এটা কিন্তু কারণ আছে। আপনারা যদি যে গ্রিডিনেস অফ দ্য লোভের যে ক্যাপিটালিজম, যে এক্সটেন্ট, যে পার্সপেক্টিভটা আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমেরিকাতে একটা ক্যান্সার রিলেটেড একটা ঔষধের প্রোডাকশন কস্ট হচ্ছে গিয়ে অ্যারাউন্ড $175। সেই টোটাল প্যাকেজ, একটা বছরের জন্য টোটাল প্যাকেজটা বিক্রি হয় অ্যারাউন্ড $75,000। আপনি দেখেন প্রফিটের মাত্রাটা দেখেন, কোথায় 175, কোথায় 75,000। তো প্রফেসর ইউনুসের কথা হচ্ছে যে এই প্রফিট মোটিভটাই আমাদের মার্কেটটাকে ডিস্টর্ট করে দিচ্ছে। কেন সোসাইটিতে যে ইনইকুয়ালিটি এত বেশি, কেন মার্কেট মেকানিজমটা কাজ করলো না, এর মূল কারণ হচ্ছে যে এই প্রফিট মোটিভটাই, ঠিক আছে। এবং সেই কারণেই উনি বলছেন যে বিজনেস অ্যাজ ইউজুয়ালের মতোই ব্যবসা চলবে, কিন্তু এখানে মালিক প্রফিটে নিয়ে যেতে পারবে না, ব্যবসায় থাকবে। এবং এই কারণেই ব্যবসাটা মোর সোশ্যালি ওরিয়েন্টেড হবে এবং ফর দ্য বেনিফিট অফ দ্য হিউম্যান বিইংস, ফর দ্য পারপাস অফ দ্য সোসাইটি, এটা মোর ইউজফুল হবে। সেটাই, সেই চিন্তা থেকে উনি সোশ্যাল বিজনেসের ধারণাটা নিয়ে এসেছেন। ধন্যবাদ। আমি মাহিউল কাদির, আপনার কাছে যদি জানতে চাই যে সেই সামাজিক বা পরিবেশগত যে দায়বদ্ধতার কথা আমরা বলি, সেই ধরনের দায়বদ্ধতার ব্যাপারে কি সামাজিক ব্যবসা অধিকতর সংবেদনশীল হবে, এইটা কি মানে আশা করাটা যায়? আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে থিমটা উনি এখন গ্লোবালি মানে এক্সপ্যান্ড করতেছেন। প্রথমত দেখেন উনি মাইক্রো ফাইন্যান্স নিয়ে আসলেন, এবং মাইক্রো ফাইন্যান্সের মূল মোটিভটা কী ছিল? মোটিভটা ছিল যে সোল এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট, এবং সেখান থেকেই তার ইনকাম জেনারেশন এবং তার লাইভলিহুড সিস্টেম চেঞ্জ। তারপরে কিন্তু উনিই বলতেছেন যে এখন সামাজিক দায়বদ্ধতা আমাদেরকে এনশিওর করতে হবে।
এবং তার এই কনসেপ্টটা কিন্তু সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। আমি নিজেই ইউরোপের কয়েকটি সামিটে ছিলাম এবং আমি উদাহরণ দিতে পারি দুইটি, যা দু তিনটি উদাহরণ দিতে পারি। যে আপনি হয়তো জানবেন ডিভাইন চকলেট, এটা একটা ইউকে বেসড অর্গানাইজেশন, যারা তাদের ওনারশিপটা শেয়ার করেছে ঘানা যে কোকো ফার্মারদের সাথে, এবং তারা ওখানে সমস্ত কিছু কনসেপ্ট শেয়ার করতেছে, ফাইন্যান্স শেয়ার করতেছে এবং ডিসিশন মেকিংগুলোও শেয়ার করতেছে, এবং তাদেরকে কিন্তু লোকাল ইকোনমিটাকে কিন্তু করতেছে, মানে জাস্ট এক্সপ্যান্ড করতেছে। এবং এটা কিন্তু একটা সাস্টেনেবলভাবে তাদের একটা যে ইকোসিস্টেম আছে, মার্কেট ইকোসিস্টেম, সেটা কিন্তু ডেভেলপ করতেছে। এবং তাদের কাছে কমিটমেন্ট তাদের কাছ থেকে নেওয়া হয়েছে যে আপনারা যে প্রফিটটা করবেন, আপনারা অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে বা অ্যাজ এ ওনার হিসাবে। আপনি বলছেন যে যারা এই উৎপাদনের সাথে যুক্ত আছে বা সাপ্লাই চেনের সাথে যুক্ত আছে, তাদের ভিতরেও মালিকানাটা দেওয়া, কারণ তারা অনেক ছোট ছোট করে আছে। কারণ একটা সময় এই ধরনের আলোচনা ছিল যে আমার মানে সেই অর্থে গ্রামীণ ব্যাংকেরও যারা ঋণগ্রহীতারা ছিলেন তারাই এখন বড় অংশের মালিক। বা আমরা ভারতে দেখেছি যে আমুল যে একটা বিরাট সবচাইতে বড় এখন দুগ্ধ মানে প্রক্রিয়াজাত বিভিন্ন পণ্যের যে কারখানা বা কোম্পানি, সেটার মালিক আসলে যারা ওই গরু পেলে ওই দুধটা সাপ্লাই দিতেন তারা। এই ধরনের অ্যাসপেক্টকেও কি সামাজিক ব্যবসা বলা যাবে? হ্যাঁ, যদি একটাই সামাজিক ব্যবসার একটাই জিনিস, প্রফিটটা ব্যক্তি খাতে যাবে না, প্রফিটটা সমাজের সমস্যা সমাধানে ব্যয় করতে হবে। এবং আমরা ঠিক অনুরূপ মডেল দেখতে পাচ্ছি। আপনি দেখবেন টম শুজ একটা কোম্পানি আছে, ওনাদের একটা মটোই হচ্ছে আমরা যদি এক জোড়া জুতা বিক্রি করি, আরেক জোড়া জুতা আমরা দান করব এই অসচ্ছল পরিবারের লোকদেরকে, যাতে ওই পরিবারের বাচ্চারা খেলাধুলা করতে পারে, শিক্ষা নিশ্চিত করতে পারে। আবার যদি আমরা এই যে দেখেন না নারায়ণা হেলথ ইন্ডিয়ার, এটা কিন্তু একটা সোশ্যাল বিজনেস। এখানে যে হার্টের যে স্ট্যান্ড বা রিং পরাতে যে টাকা লাগে, সেখান থেকে কিন্তু তারা বলতেছে যে না, এটা আমরা সোশ্যাল বিজনেস, আমরা এখানে ইনভেস্ট করতেছি এবং কম দামে ওই হার্টের স্ট্যান্ডটা প্রোভাইড করব এবং তার বিনিময়ে প্রফিটটাই আবার এখানে যাবে। এই সুতরাং প্রফেসর জাহাঙ্গীর, আমরা একদম অনুষ্ঠানের শেষে আর কি, মানে বাংলাদেশে আমি এই একই রকমভাবে আমাদের আগেও কিছু হয়তো একই রকম কাঠামোর ভিতরে ছিল না, ধারণায় কেউ এটাকে থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে এটাকে আনেন নাই, কিন্তু বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্নভাবে কাজ করেছে। আমরা লায়ন্স ফাউন্ডেশনের হাসপাতাল, ইসলামিয়া ফাউন্ডেশন, এখন চক্ষু হাসপাতাল যেগুলো আছে, এগুলো একই ধরনের মোটিভেই হয়তো কিছুটা কাজ করেছেন যে তারা প্রফিট হিসেবে আছেন। আপনি যদি একদম শেষে কিছু বলতে চান যে আপনার সুপারিশ, যে আমরা সামাজিক ব্যবসাটাকে আরও আমাদের দেশের জন্য কাজে লাগাতে পারি কিভাবে, এবং কিভাবে বিশ্বের ভেতরেও এটা কাজে লাগানো যায়। একটা হচ্ছে যে আমরা সামাজিক ব্যবসাটাকে যদি পপুলার করতে চাই, এর জন্য আমাদের সেসব ফাইন্যান্সিংটা একটু এনশিওর করতে হবে যে যারা ব্যবসায় এগিয়ে আসবেন, যেহেতু এটা ট্রেডিশনাল ব্যবসা থেকে একটু ডিফারেন্ট, সেজন্য লোকজনকে মোটিভেট করার জন্য সেটা ফাইন্যান্সিং অ্যারেঞ্জ করতে হবে, সেটা একটা ব্যবস্থা। আর একটা হচ্ছে যে লোকজনকে সোশ্যাল বিজনেসে ঠিকমতো রাখার জন্য তার যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে সেটা চেঞ্জ করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হচ্ছে, আমার মনে হয় না যে এই ব্যবসাটার জন্য ইন দ্য লং রান কতটুকু এটাকে টিকিয়ে রাখা যাবে, সেটা একটা মানে একটা ঝুঁকি থেকেই যায়। আমরা একটা দীর্ঘদিন ধরেই তো রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলছি। বিদেশে এই ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্কে ভিন্ন রকম কিছু আছে যেটাকে আমরা নিতে পারি, বা তারা কি কোনো ধরনের পরিবর্তনের ভিতরে যাচ্ছে না আমরা মাইল ফলক তৈরি করব? আপনি দেখেন, যদি মাইক্রো ক্রেডিটের কথা বলেন, বাংলাদেশকেই সারা পৃথিবী ফলো করেছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দিক থেকে, যদিও বাংলাদেশে আগে সম্ভবত ফিলিপিন্স তাদের রেগুলেটরি অথরিটিটা এস্টাবলিশ করে। সোশ্যাল বিজনেস তারপরে মোটামুটি আমাদেরকে দেখেই অন্যরা রেগুলেটরি বডিজগুলো এস্টাবলিশ করেছে। সোশ্যাল বিজনেস আমরাই যেহেতু বাংলাদেশ থেকেই যেহেতু এই ব্যবসার আইডিয়াটার উৎপত্তি, আমাদেরকেই লিডারশিপ নিতে হবে এবং আমরা একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করে আমরা সারা পৃথিবী দেখাতে পারি যে এই ব্যবসাকে এইভাবে রেগুলেট করা সম্ভব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে একদম শেষ হয়ে গেছে। আমার আশা যে সামনে আরও এই ব্যাপারে হয়তো আলাপ করার সুযোগ থাকবে। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা আজকে আলোচনা করছিলাম বাংলাদেশে সামাজিক ব্যবসার বর্তমান প্রেক্ষাপট এবং সম্ভাবনার কথা। নিঃসন্দেহে এটি একটি নতুন ধারণা এবং সেই ধারণা এখনও এক্সপ্যান্ড করছে। আমরা অভিজ্ঞতা থেকে শিখছি এবং এই ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য সেই অর্থে আমাদের যে কাঠামোগত জায়গাগুলো আছে, আমাদের যে রেগুলেটরি কাঠামো আছে, সেগুলো নতুনভাবে ঢেলে সাজানোর
প্রয়োজন রয়েছে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আমরা আবার আলোচনায় ফিরব, আগামী সপ্তাহে আবার আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।